বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দণ্ডবিধির সপ্তম ক্লাস আজকে আমরা শুরু করতে যাচ্ছি। এবং আজকে আমরা আলোচনা করব অপরাধমূলক নরহত্যা এবং খুন। আমাদের সাজেশনের যে 5 নম্বর প্রশ্ন, এটা যদি আমরা একটু লক্ষ্য করি, দেখেন এখানে আছে যে অপরাধমূলক নরহত্যা, কালপাবল হোমিসাইড, এবং খুন কাকে বলে, হত্যার সমপর্যায়ভুক্ত নরহত্যা, কালপেবল হোমিসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, আর হত্যার পর্যায়ভুক্ত নয়, এর মধ্যে পার্থক্য আলোচনা করুন। বা বিতে আছে কখন নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা খুন হিসেবে গণ্য হয়, কখন নিন্দনীয় নরহত্যা বা অপরাধমূলক নরহত্যা খুন হিসেবে গণ্য হয় না। আর সিতে আছে যে সকল খুন অবশ্যই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন নয়। সো আমরা যদি এ এর উত্তর জানি, এ বি সি হুবহু একই উত্তর লিখলে হবে। আর নিচে যে প্রবলেমেটিক সমস্যাগুলো আছে সব কিছু আমরা সলভ করতে পারবো যদি আমরা নিন্দনীয় নরহত্যা এবং খুন কি এই জিনিসটা যদি ভালোভাবে বুঝতে পারি। তো আমরা চলে আসি আমাদের উত্তরে। উত্তরে আসার আগে আমি একটু আপনাদের এইভাবে যদি বুঝাই নেই, তারপরে আমি এ জায়গায় আহ, পড়ি। দেখেন, নিন্দনীয় নরহত্যা এবং খুন, প্রথমে আমরা জানি যে নরহত্যা কি। নরহত্যা আসলে আম, আমাদের সমাজে প্রচলিত আছে যে নর নারী, নাকি? ওই নরনারীর ক্ষেত্রে নর বলতে পুরুষ বোঝায় আর নারী বলতে মহিলা বোঝায়। কিন্তু এখানে নরহত্যা বলতে যেটা বোঝায়, এই জায়গায় মানুষ বোঝানো হয়েছে। ধরেন, আমরা একদিন বলতে বুঝি 24 ঘন্টা, সূর্যের আলো যে 12 ঘন্টা থাকে, আর যে আর ওইটুকু হলো দিন। আবার যখন আমরা বলতেছি যে 365 দিনে 1 বছর, তখন ওই দিন দিয়ে বোঝাচ্ছি রাত দিন মিলাইয়া। রাত দিন কি মিলে। আমরা যখন বলতেছি দিনের বেলায়, তখন বোঝাচ্ছে যখন সূর্যের আলো আছে। আবার যখন বলতেছি 10 দিন পর, তার মানে ওই 10 দিনটা কিসের কম্বিনেশনে, রাত আর দিন উভয় কম্বিনেশনে বলতেছে। তো একইভাবে এই জায়গায় যে নরহত্যা শব্দটা, হোমিসাইড, নরহত্যা, আগে আমার কথা শুনেন বিশ্বজিৎ সাহেব, নরহত্যা মানে হলো একজন মানুষ যখন আরেকজন মানুষকে হত্যা করে, সেটাই একটা নরহত্যা। তো এটা গাড়ি চাপা দিয়ে হত্যা করুক, এটা বিষ খাইয়ে করুক, এটা গুলি করে করুক, যেভাবেই করুক না কেন, বা জল্লাদ ফাঁসির রায় কার্যকর করুক, একজন মানুষ আর একজন মানুষকে যদি হত্যা করে, সেটারই কি বলে, নরহত্যা। এখন প্রশ্ন হলো যে নরহত্যা তাহলে, ধরেন আমরা খুন কি এই জিনিসটা টোটালি জানিই না। খুন কি টোটালি কি মাথায় নাই। আমরা জানি যে এখন এই নরহত্যারে আমরা দুই ভাগে ভাগ করব। এই বই কেউ পড়েন না, বই পড়ে পড়েন, আগে আমার কথা শুনেন। নরহত্যা হলো দুই প্রকার। একটা হলো আইনগত নরহত্যা, আর একটা হলো বেআইনি বা নিন্দনীয় নরহত্যা। এখন যদি বলেন স্যার আইনগত নরহত্যা কি, আইনগত নরহত্যা মানে হলো যে নরহত্যা করলে শাস্তির কোনো বিধান নেই, অর্থাৎ যে নরহত্যা আইনের দৃষ্টিতে বৈধ। এখন আপনি বলতে পারেন স্যার নরহত্যা আবার আইনের দৃষ্টিতে বৈধ হয় কিভাবে? হ্যাঁ হয়। বিচারকের রায় অনুসারে জল্লাদ ফাঁসির রায় কার্যকর করছে, জল্লাদের এই জায়গায় কোনো শাস্তি হবে না। সে তো তার আইনগত দায়িত্ব কি পালন করছে। আর এই জায়গা তো কোনো জল্লাদের কিছু হবে না, বিচারকের কিছু হবে না। এই যে হত্যাটা, এটা হলো আইনগত নরহত্যা। আবার আপনি আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগে একজনের মৃত্যু ঘটাইছেন, এ জায়গায় আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছেন, তাহলে আপনারও কি হবে না, কোনো শাস্তি হবে না। অর্থাৎ যে নরহত্যা করলে কোনো শাস্তির ব্যবস্থা নাই, তারা কি বলে, আইনগত নরহত্যা। বোঝা গেল? তাহলে জেনারেল এক্সেপশনের যত জেনারেল এক্সেপশন প্রয়োগ করে আমি যত সুবিধাগুলো পাচ্ছি, ওই ক্ষেত্রে যদি মারা যায়, তাহলে ওই নরহত্যাগুলো কি নরহত্যা, আইনগত নরহত্যা নাকি? ওই যে আমারে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া, আম, আম, তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাই, আবার ওটা পড়ে না। কিন্তু ওই যে যদি আমি এইভাবে বলি যে একজন যে ডাক্তার অপারেশন করছে, ডাক্তারের অপারেশনের ফলে ওই লোকটা মারা গেছে, এখন ডাক্তার বিরুদ্ধে যদি মামলা করে, তাহলে ডাক্তার অব্যাহতি পাবে 88 অথবা 89 ধারায় অথবা 92 ধারায়। যে সে বলবে আমি সরল বিশ্ব মঙ্গলার্থে কল্যাণার্থে কাজটা করছি। তাহলে এইটাও কি আইনগত নরহত্যার পর্যায়ে পড়ে। কিন্তু যে নরহত্যা করলে
শাস্তির ব্যবস্থা আছে, শাস্তি থেকে বাঁচার তার কোনো পন্থা, বিকল্প পন্থা নেই, সেই নরহত্যাকে কি বলে? বেআইনি বা নিন্দনীয় নরহত্যা। তার মানে আমরা বলতে পারি যে একজন মানুষ যদি আর একজন মানুষকে বেআইনি ভাবে হত্যা করে, সেটা নিন্দনীয় নরহত্যা বা বেআইনি নরহত্যা বা অপরাধজনক নরহত্যা। বাংলা অনেকগুলো হয়, বেআইনি নরহত্যা হয়, অপরাধমূলক নরহত্যা হয়, নিন্দনীয় নরহত্যা হয়, বুঝছেন? ইংরেজিতে বলে কি? কালপেবল হোমিসাইড। এখন ধরেন খুন কি এটা আমরা জানি না, তাহলে আমাদের চারপাশে যত লোক মারা গেছে, তাহলে দুই শ্রেণীতে পড়ে, হয় সেটা আইনগত নরহত্যা, না হলে সেটা কি নিন্দনীয় নরহত্যা, না কি বলেন? ফাঁসি কার্যকর হইলে আইনগত নরহত্যা, আর এই যে একজন আর একজনের ঘর পুরাই হত্যা করছে, গুলি করে হত্যা করছে, কোপাই হত্যা করছে, সব কি নিন্দনীয় নরহত্যা। এখন এখন খুন হয়েছে কি হয় নাই সেটা হলো পরের বিষয়। খুন হওয়ার আগে, খুন ধরেন আমরা জানিই না, তাহলে আমাদের চারপাশে যত হত্যা আছে সব নিন্দনীয় নরহত্যা। এটুকু বুঝছেন? এখন ভাই শুনেন, এই জায়গায় আমরা পড়বো তার আগে হালকা একটু আপনাদের বুঝাই নিচ্ছি যে আমাদের দণ্ডবিধিতে নরহত্যা সম্পর্কে আলোচনা করছে আপনার 299 ধারায়। এই যে আমরা বললাম না যে একজন ব্যক্তি যার একজন ব্যক্তির বেআইনি ভাবে হত্যা করে তারা বলে নিন্দনীয় নরহত্যা, তাতে তার অভিপ্রায় থাক বা না থাক। অভিপ্রায় মানে হলো তার পরিকল্পনা নিয়ে করছি, আর অভিপ্রায় ছাড়া মানে হলো হঠাৎ রাগারাগি করে করছি। তাহলে অভিপ্রায় থাক বা না থাক, একজন আর একজনকে বেআইনি ভাবে হত্যা করলেই নিন্দনীয় নরহত্যা। এখন কথা হলো তাহলে খুন কোনটা? নিন্দনীয় নরহত্যা তো আমরা বুঝলাম, তাহলে খুন কি? ভাই খুন কোনটা এটা জানতে হলে আমাদের 300 ধারা পড়তে হবে। 300 ধারার প্রথম ভাগে 4টা অনুচ্ছেদ আছে, যে অনুচ্ছেদের সাথে যদি এই নিন্দনীয় নরহত্যার ঘটনা মিলে যায়, তাহলে ওই নিন্দনীয় নরহত্যাটা খুন হবে। আর যদি না মেলে তাহলে নিন্দনীয় নরহত্যাই থাকতেছে, খুন আর হচ্ছে না। অর্থাৎ নিন্দনীয় নরহত্যার চেয়ে একটু গুরুতর প্রকৃতির অপরাধ হলো খুন। অর্থাৎ যে জায়গা খুন আছে, খুন হওয়ার আগে সেটা সবার আগে হলো নিন্দনীয় নরহত্যা। ঠিক আছে, আগে নিন্দনীয় নরহত্যার শর্ত পূরণ করে তারপরে হচ্ছে খুন, বুঝতেন? তার মানে বোঝা যাচ্ছে যে সকল খুন খুন হওয়ার আগে নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যা খুন হতেও পারে, নাও পারে। এটা হলো একেবারে মানে সহজ ব্যাখ্যা। তাহলে এই যে আমরা যদি বলি যে অমুক অমুকরে নিন্দনীয়, অমুক অমুকরে খুন করছে, তাহলে খুন করার আগে সেটা কি নিন্দনীয় নরহত্যা হয়েছে না ভাই? অবশ্যই নিন্দনীয় নরহত্যা হয়েছে। এখন টেকনিক্যালি কখন হয়েছে বা হয় নাই এই জিনিসগুলো যখন আমরা জায়গায় রিডিং পড়বো, প্রতিটা বিষয়ের ব্যাখ্যা দিব, তখন ভালো বুঝতে পারবেন। বাট আপাতত বুঝে নেন যে নিন্দনীয় নরহত্যা একজন মানুষ আর একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলেই সেটা নিন্দনীয় নরহত্যা। নিন্দনীয় নরহত্যাটা যখন ওই 300 ধারা অনুসারে হয়, 300 ধারার প্রথম অংশে যে 4টা অনুচ্ছেদ অনুসারে হয়, তখন সেটা হয়ে যায় কি খুন। তার মানে খুন হওয়ার আগে সেটা নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে সেটা পরিণত হচ্ছে খুনে। সো আগেই নিন্দনীয় নরহত্যা। সো আমরা আগে একটু আহ আগে সবাই মানুষ, তারপরে হোক সে পুরুষ অথবা মেয়ে, তা আগে সবাই মানুষ, তারপরে হচ্ছে মেয়ে অথবা ছেলে। তাহলে আগে সব নিন্দনীয় নরহত্যা, তারপরে জি। তো আমরা আগে একটু পড়ি, ভূমিকা পড়ি। দেখেন, ধৈর্য ধরে ক্লাসটা করেন, যার যত প্রশ্ন আছে আগে মনের মধ্যে রাখেন। আমি যখন প্রশ্ন করার সুযোগ দিব যে যার কে কি বোঝান নাই, তাহলে প্রশ্ন করলে উত্তর পাবেন। আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনলে সব বুঝতে পারবেন। দেখেন, এক ব্যক্তি কর্তৃক অপর ব্যক্তিকে হত্যা করার নামই নরহত্যা। মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে বা অভিপ্রায় ছাড়া কোনো কাজের মাধ্যমে কোনো ব্যক্তির মৃত্যু ঘটানো হলে তাকে অপরাধমূলক নরহত্যা বা নিন্দনীয় নরহত্যা বলে। অপরদিকে যদি পূর্ব পরিকল্পনা বা অভিপ্রায় সহকারে যখন কোনো নিন্দনীয় নরহত্যা ঘটানো হয়, অর্থাৎ যদি কোনো নিন্দনীয় নরহত্যা ঘটানো হয় পূর্ব পরিকল্পনা করে, তখন উক্ত নিন্দনীয় নরহত্যাকে খুন বলে। দণ্ডবিধি 1860-এর 299 ধারায় নিন্দনীয় নরহত্যা এবং 300 ধারায় খুনের সংজ্ঞা প্রদান করা হয়েছে। সো আমরা প্রথমে চলে আসি অপরাধমূলক নরহত্যা বা কালপেবল হোমিসাইড।
এক নর কর্তৃক অপর কোন নরকে হত্যা করা নরহত্যা হিসেবে গণ্য হয়, তবে নরহত্যাটা যদি আন্ডারলাইন করবেন গিলটি মাইন্ড সহকারে সংঘটিত হয় তখন তাকে অপরাধমূলক নরহত্যা বলে। গিলটি মাইন্ড বুঝেন তো, মানে খারাপ উদ্দেশ্য নিয়ে যদি নরহত্যাটা করে তখন তাকে বলে অপরাধমূলক নরহত্যা। তো দণ্ডবিধি 1860-এর আন্ডারলাইন করবেন 299 ধারা অনুসারে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে কৃত কোনো কাজ দ্বারা কোনো ব্যক্তি মৃত্যু ঘটালে, মানে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে যদি কারো মৃত্যু ঘটায়, বা যে দৈহিক জখমে তার মৃত্যু ঘটতে পারে তেমন দৈহিক জখম ঘটানোর উদ্দেশ্য নিয়ে কৃত কাজ দ্বারা মৃত্যু ঘটালে, তাহলে এখানে 1 নম্বরে পেলাম যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে যদি মৃত্যু ঘটায়, আর একটা হলো দৈহিক জখমে মৃত্যু ঘটতে পারে জেনেও যদি ওই ধরনের দৈহিক জখম দ্বারা মৃত্যু ঘটায়, বা যে কাজের ফলে মৃত্যু ঘটতে পারে জানা সত্ত্বেও সেই কাজের মাধ্যমে কোনো ব্যক্তির মৃত্যু ঘটালে তাকে অপরাধমূলক নরহত্যা বলে। এই জন্য যে প্রিলিতে প্রশ্ন আছে যে অপরাধমূলক নরহত্যা কয়টি উপায় হয়? 3টি উপায়। এই যে 3টি উপায় যে লেখা, যে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নিয়ে কোনো কাজ করলে, দৈহিক জখমের মাধ্যমে মৃত্যু ঘটাইলে, অথবা অন্য কোনো কাজের মাধ্যমে যদি মৃত্যু ঘটায়, এই 3টি উপায় নিন্দনীয় নরহত্যা হয়, তাতে সেখানে অভিপ্রায় থাক বা না। উদাহরণ, রহিম করিমের মৃত্যু ঘটানোর অভিপ্রায় বা মৃত্যু ঘটানোর সম্ভাবনা আছে জেনেও কোন গর্তের উপর কাঠের বেড়া ও ঘাসের ফরাশ পেতে দেয়। মানে রহিম জানে যে এই গর্তের উপর যদি আমি এই কার্পেট পেতে দিই তাহলে করিম যখন এর উপর দিয়ে হেঁটে যাবে ও পড়ে গিয়ে এই গর্তের ভিতর পড়ে গিয়েও মৃত্যু ঘটতে পারে। করিম উক্ত স্থান মজবুত বলে বিশ্বাস করে এবং তাহার উপরে গেলে উক্ত গর্তের উপর ভেতরে পড়ে গিয়ে তার মৃত্যু, এবং যথারীতি সে যখন গর্তের উপরে গিয়েছে গর্তের মধ্যে পড়ে গিয়ে তার মৃত্যু সংঘটিত হয়েছে। এক্ষেত্রে রহিম অপরাধমূলক নরহত্যা সংঘটিত করেছে। এখন আপনাদের অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে যে অপরাধমূলক নরহত্যা তো হয়েছে, স্যার এটা খুন হবে না? ভাই এটা খুন হবে কিনা সেটা তো পরের বিষয়, কিন্তু নিন্দনীয় নরহত্যা যে হয়েছে এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই, নাকি? আচ্ছা, এখন এই জায়গায় নিন্দনীয় নরহত্যার শাস্তি আছে, শাস্তি আমরা পড়বো না, আগে আমরা খুনে চলে আসি। খুন, দেখেন খুন বা মার্ডার শাস্তি পরে পড়বো, আগে আমরা বিষয়গুলো পড়ে নিই। অপরাধজনক নরহত্যা যখন কলহ উত্তেজনা ব্যতীত বরং পূর্ব পরিকল্পনা অনুযায়ী সংঘটিত হয় তাকে খুন বা মার্ডার বলে। এখানে বলতেছে যে নিন্দনীয় নরহত্যাটা যদি পূর্ব পরিকল্পনা অনুযায়ী সংঘটিত হয়, মানে আপনি দীর্ঘদিন ধরে পরিকল্পনা করছেন, পরিকল্পনা করে অমুক হত্যা করছেন, প্রি প্ল্যান অনুসারে যদি মার্ডার সংঘটিত যদি নিন্দনীয় নরহত্যা সংঘটিত হয় তখন সেই কালপাবল হোমিসাইড কিসে পরিণত হয়? খুনে পরিণত হয়। দণ্ডবিধির 300 ধারা অনুযায়ী কতিপয় ব্যতিক্রম ব্যতীত অপরাধজনক নরহত্যা খুন বলে বিবেচিত হবে যদি মৃত্যু সংঘটনকারী কাজটি করা হয়। এই যে দেখেন, মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে অপরাধীর জানা আছে যে এরূপ আঘাতের ফলে স্বাভাবিকভাবে আঘাতপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু হবে, কার্য সম্পাদনকারী জানে যে কাজটি এমন বিপজ্জনক যে এর ফলে অবশ্যই মৃত্যু ঘটবে। মানে এটা আসলে ক্লিয়ার হচ্ছে না, আমরা ক্লিয়ার করবো আর একটু নিচে আসি যে নিন্দনীয় নরহত্যা খুনের পার্থক্য না, এটা না, আমরা সরাসরি চলে আসব বি নাম্বার প্রশ্নের উত্তরে। দেখেন, কখন নিন্দনীয় নরহত্যা খুন হিসেবে গণ্য হয়, কখন নিন্দনীয় নরহত্যা খুন হিসেবে গণ্য হয় না। পাইছেন? এই বি নাম্বার প্রশ্ন পেয়েছেন? ওই যে আমি বলি 21 নাম্বার পেজে, 21 নাম্বার পেজে নিচের দিকে দেখেন, পাইছেন? আচ্ছা, এইটা হলো আসল কথা। এখন আমরা এর আগেটা ওই প্রশ্নের উত্তর পড়বো, আগে আমরা একটু ধারণা পাইছি যে কোনটারে নিন্দনীয় নরহত্যা বলে আর কোনটারে খুন বলে, আমরা এটা আরো ক্লিয়ারলি পড়বো এখন। তো দেখেন, 300 ধারার 2টি ভাগ বা অংশ রয়েছে। প্রথম ভাগে বর্ণিত 4টি অনুচ্ছেদে বলা হয়েছে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে, when culpable homicide is murder। মানে এই যে আমরা 300 ধারা, এই 300 ধারার 2টা ভাগ আছে। প্রথম ভাগে আছে 4টা অনুচ্ছেদ যেখানে বলা হয়েছে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন হবে, এবং দ্বিতীয় ভাগকে আন্ডারলাইন করবেন ব্যতিক্রম অংশ বলা হয়ে থাকে। দ্বিতীয় ভাগকে কি বলে? ব্যতিক্রম অংশ, যেখানে বল দিবেন 5টি ব্যতিক্রমে বলা হয়েছে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে। তাহলে 300 ধারার যে প্রথম ভাগ, এই প্রথম ভাগে বলে কখন নিন্দনীয় নরহত্যা খুন হবে, আর দ্বিতীয় ভাগে বলে ব্যতিক্রম অংশ, যে জায়গায় বলা হয়েছে কখন নিন্দনীয় নরহত্যা খুন হবে না। সো প্রথমে আমরা আলোচনা করব 300 ধারার প্রথম ভাগ।
300 ধারার প্রথম ভাগ, যখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে, হোয়েন কালপেবল হোমিসাইড ইজ মার্ডার। 300 ধারার প্রথম ভাগে আন্ডারলাইন করবেন 4টি অনুচ্ছেদ রয়েছে যেখানে বলা হয়েছে যে কখন নিন্দনীয় নরহত্যা খুন বলে গণ্য হবে। নিম্নে এই সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে আসি প্রথম অনুচ্ছেদ, অভিপ্রায়, ইন্টেনশন। অভিপ্রায় বা ইন্টেনশন, দেখেন প্রথম অনুচ্ছেদ মানে হলো অভিপ্রায়। যখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিরে নিন্দনীয় নরহত্যা সংগঠন করতেছে পূর্ব পরিকল্পনা অনুসারে, মানে অভিপ্রায় নিয়ে, গিলটি মাইন্ড সহকারে, তখন সেই নিন্দনীয় নরহত্যা পরিণত হবে খুনে। আপনি কথার বশবর্তী হয়ে, ঝগড়ার বশবর্তী হয়ে একজন আর একজনকে মেরে ফেলছে, এই জায়গায় যে যে যারা হত্যা করছে তার আগে থেকে পরিকল্পনা ছিল না, কিন্তু দুইজনে লুডো খেলতেছে, লুডো খেলতে খেলতে দুইজন ঝগড়া করে একজন আর একজনকে মেরে ফেলছে, এটা খুন হবে না, এটা নিন্দনীয় নরহত্যা হচ্ছে। কিন্তু যদি তার আগে থেকে পরিকল্পনা থাকে যে আমি লুডো খেলার সময় ওর সাথে হালকা একটু ঝগড়া বাঁধাবো, এরপরে ওরে মেরে ফেলবো, তার মানে তার আগে থেকে কি ছিল? পরিকল্পনা ছিল, তখন এটাও নিন্দনীয় নরহত্যা হচ্ছে। কিন্তু যেহেতু পূর্ব পরিকল্পনা ছিল, এটা পরিণত হবে কিসে? এই যে দেখেন, যখন একজন ব্যক্তি পূর্ব পরিকল্পনা বা হত্যার অভিপ্রায় নিয়ে অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে, প্রথমত উক্ত হত্যাটি নিন্দনীয় নরহত্যা বলে বিবেচিত হবে, এবং উক্ত নিন্দনীয় নরহত্যাটি পরবর্তীতে খুন বলে গণ্য হবে, কারণ উক্ত নিন্দনীয় নরহত্যাটি পূর্ব পরিকল্পনা বা অভিপ্রায় অনুযায়ী সংগঠিত হয়েছে। তাহলে সহজ কথা, প্রথম অনুচ্ছেদের যে উপাদান সেটা হলো যদি কোনো নিন্দনীয় নরহত্যা কিভাবে করা হয়? অভিপ্রায় নিয়ে করা হয়। উদাহরণ দেখেন, থমাস হত্যার অভিপ্রায় নিয়ে পিস্তল নিয়ে এডিসনকে গুলি করে এবং এডিসন মৃত্যুবরণ করে। প্রথমত এটি একটি নিন্দনীয় নরহত্যা। যেহেতু হত্যার অভিপ্রায় নিয়ে উক্ত নিন্দনীয় নরহত্যাটি সংগঠন করা হয়েছে, তাই এক্ষেত্রে উক্ত নিন্দনীয় নরহত্যাটি খুন বলে বিবেচিত হবে। বুঝেন কিনা? তাহলে অভিপ্রায় নিয়ে যদি একজন আরেকজনকে হত্যা করে, প্রথমত সেটা নিন্দনীয় নরহত্যা, পরবর্তীতে সেটা পরিণত হচ্ছে কিসে বলেন? খুনে। তাহলে প্রথম অনুচ্ছেদ আমরা মনে রাখবো কি দিয়ে? অভিপ্রায় বা ইন্টেনশন। অভিপ্রায় বা ইন্টেনশন। আমরা চলি সে দ্বিতীয় অনুচ্ছেদ। দ্বিতীয় অনুচ্ছেদ বলছে দেখেন, নলেজ বা জ্ঞান। নলেজ বা আপনি এমন জ্ঞান নিয়ে আঘাত করছেন, আপনি জানেন যে এই ব্যক্তিরা যদি আমি এই আঘাত করি তাহলে এই লোক মারা যাইতে পারে, এরকম জ্ঞান নিয়ে যদি আঘাত করেন তাহলে সেটা খুন হয়ে যাবে। কিভাবে? শুনেন, এই জায়গা আমার থ্রি ডাইমেনশন, মানে আমরা যে তিনটা উদাহরণ কল্পনা করব তিন দৃষ্টিকোণ থেকে। প্রথম উদাহরণ হলো এরকম যে বিশ্বজিৎ মন্ডল উনি জানে যে গণেশ এমন একটা দুর্রোগ্য ব্যাধিতে আক্রান্ত যে গণেশ যদি হালকা একটা থাপ্পড়ে দেওয়া হয় গণেশ মারা যাওয়ার সম্ভাবনা আছে, এবং বিশ্বজিৎ এটা জেনেই গণেশকে থাপ্পড় দিছে। সাধারণত এক থাপ্পড়ে কোনো সাধারণ মানুষের মারা যাওয়ার কথা না, কিন্তু বিশ্বজিৎ জানতো যে গণেশ দুর্রোগ্য ব্যাধিতে আক্রান্ত, তার এক থাপ্পড় দিলেই মারা যেতে পারে, যে এবং গণেশ মারা গেছে। তাহলে বিশ্বজিৎ যেহেতু এখানে জেনে এক থাপ্পড়টা দিছে, যদিও ওই থাপ্পড়ে সাধারণ মানুষের মারা যাওয়ার কথা না, যেহেতু ওনার জ্ঞান ছিল, তাই নিন্দনীয় নরহত্যা কি হবে? খুন হবে। বাট সেম ঘটনাটা থাপ্পড়ই দিছে বিশ্বজিৎ গণেশ দুর্রোগ্য ব্যাধিতে আক্রান্ত, কিন্তু বিশ্বজিতের জ্ঞান ছিল না, মানে সে জানতো না যে গণেশ দুর্রোগ্য ব্যাধিতে আক্রান্ত, সেই ক্ষেত্রেও গণেশ মারা গেছে, কিন্তু এটা খুন হবে না, এটা কি? নিন্দনীয় নরহত্যা। বুঝছেন? তাহলে জ্ঞান থাকলে খুন, জ্ঞান না থাকলে নিন্দনীয় নরহত্যা। এখন জ্ঞান না থাকলেও কখন খুন হবে? এটা জ্ঞান না থাকলেও খুন হতে পারে। বিশ্বজিৎ মন্ডল গণেশরে এমন আঘাত করছে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষকে ওই আঘাত করলে মারা যাওয়ার জন্য যথেষ্ট। এখন বিশ্বজিৎ জানতো না যে গণেশ দুর্রোগ্য ব্যাধিতে আক্রান্ত, কিন্তু এমন আঘাত করছে যে একজন সুস্থ স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য যথেষ্ট, এটাও খুন হিসেবে গণ্য হবে। তাহলে জ্ঞান নিয়ে করলে খুন, জ্ঞান না থাকলে খুন না, কিন্তু জ্ঞান না থাকলেও খুন হতে পারে যদি সেটা এমন আঘাত হয় একজন স্বাভাবিক মানুষের মারা যাওয়ার জন্য কি যথেষ্ট। এই যে দেখেন, যদি যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, এমন জ্ঞান নিয়ে শারীরিক আঘাত করে যার সম্ভাব্য ফলাফল মৃত্যু, এবং উক্ত আঘাতের ফলে উক্ত ব্যক্তি মৃত্যুবরণ করে, ফলে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে।
তো আমরা এখানে চলে এসে উদাহরণ যে জামান এমন একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যে একটি সামান্য আঘাতেই, আন্ডারলাইন করবেন, একটি সামান্য আঘাতেই তার মৃত্যু হতে পারে। আরিফ জামানের উক্ত ব্যাধির বিষয়ে জেনে, বিষয়ে জেনে দেখেন, ব্যাধির বিষয় কি জেনে স্বেচ্ছায় জামানকে এমন আঘাত করে যা একজন সুস্থ মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট নয়, কিন্তু জামান উক্ত আঘাতের ফলে মৃত্যুবরণ করে। মানে আরিফ এমন আঘাত করছে যে সাধারণত একজন মানুষের মৃত্যু বরণ করার কথা না, কিন্তু সেই লোক তো মারা গেছে, ফলে আরিফ এখানে খুন করেছে বলে বিবেচিত হবে। উপরিক্ত ঘটনায় আরিফ যদি জামানের শারীরিক ব্যাধির ব্যাপারে অবগত না থেকে আঘাত করত, আরিফ জামানের শারীরিক ব্যাধির ব্যাপারে কি জানতো না, তবে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হতো। বুঝা গেছে? তাহলে আমরা প্রথম অনুচ্ছেদে পেলাম অভিপ্রায়, দ্বিতীয় অনুচ্ছেদে পেলাম নলেজ বা জ্ঞান। তাহলে যে কোনো নিন্দনীয় নরহত্যার ঘটনাটা যদি অভিপ্রায় সহকারে হয় খুন, যদি জ্ঞান সহকারে করা হয় কি খুন। আমরা চলে এসেছি তৃতীয় অনুচ্ছেদ। মারা যাওয়ার জন্য যথেষ্ট। দেখেন তৃতীয় অনুচ্ছেদ আঘাতের প্রকৃতি, নেচার অফ ইনজুরি, নেচার অফ ইনজুরি। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে এমন শারীরিক জখম বা আঘাত করে যার একমাত্র ফলাফল মৃত্যু, তখন উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। মানে আপনি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিরে জ্ঞান নাই কিন্তু এমন শারীরিক আঘাত করতে যে ওর একমাত্র ফলাফল মৃত্যু, তাহলেও সেই নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। দেখেন পিটার ইচ্ছাকৃতভাবে একটি তরবারি মাইকেলের পেটের মধ্যে এমন ভাবে ঢুকিয়ে দেয় যে উক্ত জখম বা আঘাতের প্রকৃতি এমন যার একমাত্র ফলাফল হলো মৃত্যু। মাইকেল মৃত্যুবরণ করে। এখানে পিটার কর্তৃক সংগঠিত, পিটার কর্তৃক হবে, পিটার কর্তৃক সংগঠিত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। বুঝছেন? তাহলে যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির এমন শারীরিক আঘাত করে যার একমাত্র ফলাফল কি মৃত্যু, তাহলেও সেটা খুন বলে গণ্য হবে। ওই যে একজনের ছুরি ধরেন পেটের মধ্যে ঢুকাইয়া আর এক পাশ দিয়ে বের করছে, তাহলে এমন আঘাত করছে এর একমাত্র ফলাফল কি মৃত্যু, তাহলেও এটা খুন হবে। তাহলে তিনটা উপাদান কি কি পেলাম? ইন্টেনশন বা অভিপ্রায়, নলেজ বা জ্ঞান, আঘাতের প্রকৃতি, নেচার অফ ইনজুরি। আমরা চলে এসেছি চতুর্থ অনুচ্ছেদ। আসন্ন বিপজ্জনক কার্য, এমিনেন্টলি ডেঞ্জারাস অ্যাক্ট। ভাই আসন্ন বিপজ্জনক কার্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার ক্ষেত্রে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তির মৃত্যু ঘটায়, এখন মৃত্যুটা ঘটাইছে ধরেন তার অভিপ্রায় ছিল না, তার জ্ঞান ছিল না, কিছুই ছিল না, কিন্তু সে এমন একটা কাজ করছে যে এর একমাত্র স্বাভাবিক ফলাফল হলো মৃত্যু, তখন সেটা কি হবে? খুন হবে। বইয়ের উদাহরণ হচ্ছে এরকম যে একজন ব্যক্তি জনতার উপর গুলি চালাইছে। এখন জনতার উপর গুলি চালাইছে, কোন নির্দিষ্ট ব্যক্তিকে হত্যা করার অভিপ্রায় তার ছিল না, যে জনতার মধ্যে অমুককে হত্যা করব এরকম কোন অভিপ্রায় তার ছিল না, কিন্তু সে যখন জনতার উপর গুলি চালালো, একজন জনতার উপর গুলি চালালে তো মারা যাওয়াই, মানে সাধারণত একজন মারা যাবে বা একাধিক মারা যেতে পারে, তাহলে এটা কি হিসেবে গণ্য হবে? কোন হিসেবে গণ্য হবে? যদি সে বলে ইওর অনার আমার কোনো নির্দিষ্ট অভিপ্রায় ছিল না, আমার জ্ঞান ছিল না, আমি তো কাউরে হত্যা করতে চাই নাই, আমি এমনি জনতারে পছন্দ করি না, জনতার উপর গুলি চালাইছি, সো এক্ষেত্রেও সেটা কি হবে? খুন হবে। আপনি আর কি করে আপনার এক বন্ধুরে ছাদ থেকে ঠেলা দিচ্ছেন, 5 তলা থেকে, সে পড়ে গেছে, আসলেই আপনার হত্যার অভিপ্রায় নাই, কিন্তু তার আর কি করে ঠেলা দিচ্ছেন, সে পড়ে গেছে, এটাও খুন। কারণ আপনি ছাদ থেকে ঠেলা দিলে, 5 তলার ছাদ থেকে পড়লে, এটা এমন একটা আসন্ন বিপজ্জনক কার্য, এর মৃত্যু কি, মানে মৃত্যু অবশ্যই সংঘটিত হবেই। তাহলে এই ক্ষেত্রে যদি সে মারা যায় তাহলে কি হবে? খুন। জনতার উপর আপনি বোমা বানানোর পর জনতার উপর টেস্ট করছেন যে এই ককটেলে কেউ তো মারা যাবে না, আমি একটা ফুটোই দেখি কিছু হয় কিনা, এবং ককটেলে ঠিকই একজন মারা গেছে, তাহলেও এটা কি হবে? খুন। কারণ
এক্ষেত্রে আপনি এমন একটা আসন্ন বিপজ্জনক করেছেন যার একমাত্র ফলাফল হলো মৃত্যু। সো এই আসন্ন বিপজ্জনক কাজের ক্ষেত্রে আপনার ইন্টেনশন না থাকলেও খুন হবে। এমসিকিউতে বহুবার প্রশ্ন আমি দিয়েছিলাম যে 300 ধারার কোন অনুচ্ছেদে অভিপ্রায় না থাকলেও সেটা খুন হতে পারে? চতুর্থ অনুচ্ছেদে। না, আপনি যদি সাত থেকে আপনি আর কি করেই ফেলাইছেন, আপনার উদ্দেশ্য ছিল আর কি, অভিপ্রায় ছিল না, তারপর সেটা খুন, কারণ সাত থেকে যদি আপনি করে ফেলান মারা যাবে, এটাই তো মানে স্বাভাবিক। তো এটা আসন্ন বিপজ্জনক কার্যের আন্ডারে পড়বে এবং এটা কি হবে? খুন হবে। দেখো আসন্ন বিপজ্জনক কাজে ইমিনেটলি ডেঞ্জারাস অ্যাক্ট যদি কোনো ব্যক্তি হত্যা সংগঠনের অভিপ্রায় নাও থাকে, কিন্তু সে যদি এমন কোনো বিপজ্জনক কাজ করে যার একমাত্র ফলাফল মৃত্যু, তখন উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। উদাহরণ দেখেন, কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই আরিফ জনতার উপর বন্দুক দিয়ে গুলি চালায়, যার ফলে একজন ব্যক্তি মারা যায়। এখানে আরিফ কর্তৃক সংগঠিত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে, যদিও সুনির্দিষ্ট কোনো ব্যক্তিকে হত্যা করার অভিপ্রায় আরিফের ছিল না। বুঝছেন? তো তাহলে এখানে যদি আমরা দেখি যে 300 ধারায় আমরা 4টা অনুচ্ছেদ পেলাম, যে যখন নিন্দনীয় হত্যা খুন হবে, প্রথমটা পেলাম অভিপ্রায় বা ইন্টেনশন, দ্বিতীয়টা পেলাম জ্ঞান বা নলেজ, তৃতীয়টা পেলাম নেচার অফ ইনজুরি বা আঘাতের প্রকৃতি, চতুর্থটা পেলাম আসন্ন বিপজ্জনক কার্য বা এমিনেন্টলি ডেঞ্জারাস। যে কোনো হত্যা মামলায় রাষ্ট্রপক্ষ এই 4টা উপাদানের যে কোনো একটা প্রমাণের চেষ্টা করে, যে ওনার আমার এই কাজটা যে অমুক অমুককে হত্যা করছে এটা সে অভিপ্রায় নিয়ে করছে, অথবা এটা সে জ্ঞান নিয়ে করছে, নেচার অফ ইনজুরি এমন, নাহলে আসন্ন বিপজ্জনক কার্য এমন। এই 4টা যে কোনো একটা প্রমাণ করতে পারলে তাহলে সেটা কি হয়ে যাবে? খুন হয়ে যাবে। বুঝছেন? এখন 300 ধারার আবার দ্বিতীয় অংশ আছে, যে অংশটা বলে ব্যতিক্রম অংশ বলে। ব্যতিক্রম অংশ বলতেছে 5টা ব্যতিক্রম আছে। এই 5টা ব্যতিক্রমের সাথে নিন্দনীয় হত্যার ঘটনাটার সাথে মিলাবে। যদি কোনো ব্যতিক্রমের মধ্যে পড়ে যায় তাহলে আবার সেটা খুন হবে না। তাহলে 300 ধারার প্রথম অংশ ঢাল হিসেবে কাজ করতে, 300 ধারার প্রথম অংশ ঢাল হিসেবে কাজ করতেছে বাদী পক্ষের জন্য, রাষ্ট্রপক্ষের জন্য, নাকি? আর 300 ধারার দ্বিতীয় অংশ এটা ঢাল হিসেবে কাজ করতেছে কার জন্য? আসামির জন্য। তাহলে 300 ধারার প্রথম অংশ রাষ্ট্রের জন্য, রাষ্ট্রপক্ষের জন্য, 300 ধারার দ্বিতীয় অংশ আসামির জন্য। আসামি প্রমাণ করবে যে এটা খুন হয় নাই, এটা নিন্দনীয় নরহত্যাই হয়েছে। তো এই 5টা ব্যতিক্রম খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু পড়া শুরু করি। দেখেন, 300 ধারার দ্বিতীয় ভাগ বা ব্যতিক্রম অংশ, যখন নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে না, when culpable homicide is not murder। 300 ধারার দ্বিতীয় ভাগে গোল দিবেন 5টি ব্যতিক্রম রয়েছে, যেখানে বলা হয়েছে যে কখন নিন্দনীয় হত্যা খুন বলে গণ্য হবে না। তাহলে 300 ধারার দ্বিতীয় অংশে কয়টা ব্যতিক্রম আছে? 5টা, যে জায়গায় বলা হয়েছে যে নিন্দনীয় হত্যা কখন খুন বলে গণ্য হবে। তো প্রথম যেটা আমরা পড়বো, দেখেন প্রথম ব্যতিক্রম, প্রথম ব্যতিক্রমটা দেখেন, গুরুতর এবং আকস্মিক উত্তেজনা, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। পাইছেন? গুরুতর এবং আকস্মিক উত্তেজনা। কেউ আকস্মিক পড়বেন না, আপনারা অনেকে আকস্মিক পড়েন। একজন বিজ্ঞাপন দিচ্ছে, এক লোক দেখি যে রশ্মি পড়তেছে, রশ্মি, রশ্মি পড়তেছে রশ্মি। এটা যদি আপনি ভারতে হতেন, ওই সংস্কৃতি বা হিন্দিতে রশ্মি বলে, হিন্দিতে বলবেন লাক্সম্যান, আমরা আমরা বাংলায় সেটা লক্ষণ। ঠিক আছে? তো আমরা যেভাবে আমাদের উচ্চারণ করি সেভাবেই পড়বেন। পদ্মা বলা যাবে না, পদ্মা। আচ্ছা, তাহলে প্রথম ব্যতিক্রম গুরুতর এবং আকস্মিক উত্তেজনা, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। গুরুতর এবং আকস্মিক উত্তেজনা মানে হলো একজন আর একজনকে এমন গুরুতর এবং আকস্মিক উত্তেজনা দিছে, আর একজন রাগ হয়ে তারা হত্যা করে ফেলছে। বুঝছেন? গুরুতর এবং আকস্মিক উত্তেজনা মানে হলো যে হঠাৎ করে একজন আর একজনকে এমন উস্কানি দিছে, এই উস্কানিতে যে উস্কানি পাইছে সে উস্কানি দাতারে এমন আঘাত করছে, মারা গেছে। এটা কি হবে? নিন্দনীয় নরহত্যা। এটা খুন হিসেবে গণ্য হবে না। এই যে দেখেন, কোন প্রকার, আন্ডারলাইন করবেন, পূর্ব পরিকল্পনা, এই বিধিকে আন্ডারলাইন করেন, কোন প্রকার পূর্ব পরিকল্পনা বা অভিপ্রায় ব্যতীত
যদি কোনো ব্যক্তি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটায় তবে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে না। আপনারা দেখবেন, না দেখলেও আমি ঘটনাটা বলি। ধরেন জিনেদিন জিদান ফ্রান্সের অধিনায়ক ছিলেন বা ফ্রান্সের বিখ্যাত ফুটবলার। 2006 সালের বিশ্বকাপ ফাইনালে ইতালির একজন প্লেয়ার মাতেরাজ্জি, উনি বিড়বিড়িয়ে জিদানরে যেন কি বলে, বলার পরে জিদান হঠাৎ উত্তেজিত হয়ে ওই মাথা দিয়ে ওই প্লেয়ারে আঘাত করে। ঠিক আছে, তো এই জায়গায় জিদানের আঘাতে যদি ওই মাতেরাজ্জি মারা যেত, কারণ ওই মাথার আঘাতে হার্ট অ্যাটাক করে জায়গা মারা গেছে, তাহলে জিদান যে কাজটা করছে এটা খুন হতো না, এটা নিন্দনীয় নরহত্যা হিসেবেই থাকতো। এবং সে জিদান এখানে যে সুবিধাটা পেত, এই প্রথম ব্যতিক্রম, সে বলতো যে আমি গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে কাজটা করছি। ও আমার এমন উস্কানি দিছে, এমন বাজে কথা বলছে যে আমি আকস্মিক উত্তেজিত হয়ে আঘাত করছি, আমার আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। তো উদাহরণ দেখেন, খানলা একাডেমিতে বেঞ্চে বসা নিয়ে হঠাৎ করে হিলাল এবং অসীম তর্কে জড়ায়। হেলাল এবং অসীম দুইজন এখানে ধরেন এসে বেঞ্চে, এ বললো যে আমি আগে বই রাখছি, ও বললো যে না আমি আগে বই রাখছি। তর্কাতর্কির এক পর্যায়ে হেলাল গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে অসীমের মাথায় কাঠের চেয়ার ছুঁড়ে মারে, যার ফলশ্রুতিতে অসীম মৃত্যুবরণ করে। এখানে হেলাল যেহেতু আকস্মিক উত্তেজিত হয়ে অসীমকে হত্যা করেছে, তাই উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। বুঝছেন? তাহলে গুরুতর এবং আকস্মিক উত্তেজনার বশবর্তী হয়ে যদি কোনো হত্যা করা হয় সেটা কি হবে না, খুন হবে না। আচ্ছা, এখন এই 300 ধারার যে, তবে দেখেন প্রথম ব্যতিক্রমের আবার বলতেন 3টি ব্যতিক্রম রয়েছে যেখানে নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত। এখন এই যে প্রথম ব্যতিক্রম, যে গুরুতর এবং আকস্মিক উত্তেজনা থাকলে খুন হবে না, এর আবার কয়টা ব্যতিক্রম আছে? 3টা। যে জায়গায় বলছে যে আপনার যদি গুরুতর এবং আকস্মিক উত্তেজনা আপনি পেয়েও থাকেন তবুও এটা খুনই হবে। আপনি যদি এই 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 দেখাইতে চান, এই ব্যতিক্রমের সুবিধা পেতে চান, আপনি দেখাইলেন যে আমার গুরুতর আকস্মিক উত্তেজনা না দিলে আমি কাজ করতাম না, তবুও সেটা কি হবে, খুন হবে। 3টা প্রেক্ষাপটে। তাহলে প্রথম ব্যতিক্রমের আবার ব্যতিক্রম আছে কয়টা? 3টা। বিথিকা বোঝেন নাই? আচ্ছা, তাহলে আমরা প্রথম যে ব্যতিক্রমটা পড়বো, দেখেন, যদি কোনো ব্যক্তি উত্তেজনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে কোনো হত্যা সংগঠন করে তবে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। সে আগে থেকেই পরিকল্পনা করে আসছে যে আজকে খালি আমারে খুসা মারা কিছু বলুক, ওরে আজকে শেষ করে দেব, এরকম যদি মনের মধ্যে চিন্তা থেকে থাকে তাহলে উত্তেজনা দিলেও সেটা কি হবে, খুন হবে। এই যে দেখেন, খানলা একাডেমিতে আসার পূর্বে হেলাল এই যে পূর্ব পরিকল্পনা করে আসে যে আজকে অসীমের সাথে ইয়ার্কি করার ফলে হঠাৎ সে গুরুতর এবং আকস্মিক উত্তেজনার ফলে অসীমকে কি করবে, হত্যা করবে। এখানে হেলাল যদি অসীমকে হত্যা করে তবে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। কেন খুন বলে বিবেচিত হবে? কারণ সে বাড়ি থেকে কি পূর্ব পরিকল্পনা করে আসছে এবং এখানে সে এই অজুহাত হিসেবে ব্যবহার করতেছে। আচ্ছা, এখন আপনাদের মনের মধ্যে অনেকের খটকা বাঁধে, স্যার তার যে পূর্ব পরিকল্পনা ছিল বা ছিল না এটা সে প্রমাণ করবে কিভাবে? এটা কোর্টের ওই মামলার বিষয়, প্রমাণের বিষয় হলো আদালতের। আমরা এই জায়গায় সামগ্রিক বিষয়টা বুঝতেছি যে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হলে, হত্যা করলে সেটা খুন হবে না, তবে গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হলেও 3টা প্রেক্ষাপটে খুন হবে। যদি আপনি উত্তেজনাকে 1 নাম্বার যেটা পেলাম, উত্তেজনা কি অজুহাত হিসেবে দেখান। 2 নাম্বারে দেখেন, উত্তেজিত হয়ে, এটা ইম্পর্টেন্ট, সরকারি কোনো কর্মকর্তাকে হত্যা করলে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। সরকারি কর্মকর্তা, পুলিশ ধরেন গ্রেফতারের সময় আসামির অনেক গালিগালাজ করে যে অমুকের বাচ্চা তুই এই কাজ করছিস কেন, আপনি যদি পুলিশে উত্তেজিত হয়ে হত্যা করেন তাহলে এটি কি হবে, খুন হবে। যদি বলেন যে পুলিশ আমার এই কথা বলছে এই কারণে আমি করছি, পুলিশ বলুক, সে একজন কি কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, তারে আপনি যদি উত্তেজনা দেখাইয়া তারে হত্যা করেন ওটা অলওয়েজ কি হবে, খুন হবে। বইয়ের উদাহরণ এরকম আছে, ম্যাজিস্ট্রেট বা জজ বলছে যে আপনি যে সাক্ষীরে বলছে যে আপনি যে কথা বললেন এর এক কথাও বিশ্বাস করি না, বিশ্বাসযোগ্য না। এখন সাক্ষী উত্তেজিত হয়ে ধরেন ম্যাজিস্ট্রেটে মেরে ফেলছে, কি হবে, খুন হবে। হ্যাঁ, একজন সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে ম্যাজিস্ট্রেট সাক্ষীকে উদ্দেশ্য করে বলে যে তিনি সাক্ষীর একটি কথাও বিশ্বাস
করেন না, সাক্ষী কথা শুনে আকস্মিক উত্তেজিত হয়ে ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন, এই ক্ষেত্রে উক্ত সাক্ষী খুন করেছে বলে গণ্য হবে। বুঝছেন? তাহলে যদি অজুহাত হিসেবে ব্যবহার করেন খুন, যদি সরকারি কর্মকর্তারে হত্যা করেন খুন। 1 নাম্বার ব্যতিক্রমে 3 নাম্বার ব্যতিক্রম, বৈধভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোন উত্তেজনা দিয়ে থাকলে, মানে আপনার একজন উত্তেজনা দিছে, সে তার আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কিভাবে, আমি শাকিলে আঘাত করতে গেছি, প্রথম আঘাত আমি করছি শাকিলে, শাকিলের অবশ্যই আত্মরক্ষার অধিকার আছে, শাকিল আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে শাকিল ধরেন আমার বলছে যে স্যার আপনি আমার স্যার বলে আপনি আমার এইভাবে মারতে পারেন না। এখন শাকিল যে আত্মরক্ষার অধিকারটা প্রয়োগ করছে এটা তার আইনগত অধিকার, এবং শাকিলের কথা আমি দ্বিগুণ উত্তেজিত হয়েছি যে কি মায়ের দিচ্ছি চুপ করে মায়ের খাবেন, এই কথা বলার দরকার কি, দ্বিগুণ উত্তেজিত হয়ে শাকিল আমি হত্যা করছি। সো এটা কি হবে, খুন হবে, কারণ শাকিল যে উত্তেজনাটা দিছে, উস্কানিটা দিছে, এই উস্কানিটা শাকিল শুধু শুধু দেয় নাই, শাকিল দিতে কখন, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে। তো আত্মরক্ষার অধিকার প্রয়োগে যদি কোনো উত্তেজনা দিয়ে থাকে এবং ওই উত্তেজনার বশবর্তী হয়ে যদি একজন আর একজনকে হত্যা করে, তাহলে সেটা কি হবে, খুন হবে। এই যে দেখেন, ওই যে উত্তেজনা দিছে তারে, এই যে দেখেন, বৈধভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে কোন উত্তেজনা দিয়ে থাকলে উক্ত উত্তেজনার বশবর্তী হয়ে হত্যা করলে তা খুন বলে গণ্য হবে। উদাহরণ দেখেন, আরিফ ইব্রাহিমকে আঘাত করতে গেলে ইব্রাহিম নিজেকে রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে, প্রথম আঘাত করতে কি আরিফ, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে কি ইব্রাহিম, এবং ইব্রাহিম বলে যে আপনি বিশ্বাস বংশের ছেলে বলে আমাকে আঘাত করার অধিকার আপনার নেই। ইব্রাহিম বলতেছে যে আপনি বড় বংশের ছেলে এই কারণে আমার আঘাত করবেন, এরকম কোনো ব্যাপার এই জায়গা হবে না। এই কথা শুনে আরিফ উত্তেজিত হয়ে ইব্রাহিমকে হত্যা করে, এই ক্ষেত্রে উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। এখন আরিফ যদি আদালতে গিয়ে বলে যে ওরা না আমি তো হত্যা করছি, ইব্রাহিম আমার এমন বাজে কথা বলছে এই কারণে আমি উত্তেজিত হয়ে ইব্রাহিমকে হত্যা করছি, ইব্রাহিম বলবে যে ওরা না আমি উত্তেজনা তারে দিয়েছি, বাট আমি উত্তেজনাটা কি প্রথম তো তারে দেই নাই, আমি উত্তেজনাটা কখন দিছি, বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে, তখন এটা কি হবে, খুন হবে। এখন যদি বলেন যে স্যার ইব্রাহিম তো মারা গেছে, ও বলবে কিভাবে, ওর তো বলে লাগবে না, যে সাক্ষীরা আছে তারা বলবে যে ইব্রাহিম যে কথাটা বলছিল এটা তার সাক্ষী, মানে সাক্ষীরা এসে বলতেছে সে আত্মরক্ষার অধিকার প্রয়োগে একটা কথা বলছে, আরিফ আবার উত্তেজিত হয়ে ইব্রাহিম রে মেরে ফেলছে, তো এটাও কি হবে, খুন হবে। দেখেন, তো তাহলে 300 দ্বারা যে প্রথম ব্যতিক্রম, যে গুরুতর এবং আকস্মিক উত্তেজনা বশবর্তী হয়ে একজন আরেকজনকে হত্যা করলে সেটা খুন হবে না, নাকি? কিন্তু এই ব্যতিক্রমের আবার ব্যতিক্রম আছে কয়টা, 3টা। একটা হলো গুরুতর এবং আকস্মিক উত্তেজনাকে যদি আপনি অজুহাত হিসেবে দেখান, এক, সরকারি কর্মকর্তারা যদি হত্যা করেন, 2, আর আর বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে যদি উত্তেজনা দিয়ে থাকে এবং সেই উত্তেজনার বশবর্তী হয়ে যদি একজন আরেকজনকে হত্যা করে, সেটাও কি হবে, খুন। আমাদের একটু 2 মিনিটের বিরতি, তারপরে ব্যতিক্রম গুলো পড়বো বাকিগুলা। আচ্ছা, আমরা চলে এসেছি দ্বিতীয় ব্যতিক্রম। কোন ব্যক্তি, দেখেন, বৈধ আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে অপর কোন ব্যক্তির মৃত্যু ঘটালে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না। সো এটা আন্ডারলাইন করবেন, বৈধ আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে, বৈধ আত্মরক্ষার অধিকার অতিক্রম করে কি সরল বিশ্বাসে অপর কোন ব্যক্তির মৃত্যু ঘটালে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না। আপনারে দিছিল একজন থাপ্পড়, আপনি রাগ হয়ে তারে দিছেন ঘুষি মাথা জড়াইয়া, যে কত বড় সাহস, থাপ্পড় দিতে আসছিস, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছেন, কিন্তু আপনার আত্মরক্ষার অধিকার কতটুকু, আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু, আপনি ঘুষি দিচ্ছেন মাথা জড়াই, সে লেগে মারা গেছে। তো আপনি তারে হত্যা করার উদ্দেশ্যে ঘুষিটা দেন নাই, আপনি ঘুষি দিচ্ছেন কিসের জন্য, আত্মরক্ষার অধিকার প্রয়োগে, কিন্তু আপনার আত্মরক্ষার অধিকারটা একটু কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তো আপনি আপনার যে বৈধ আত্মরক্ষা, আমি জানি যে আঘাত যতটুকু প্রতিঘাত ততটুকু, এতটুকু পর্যন্ত করলে কোনো অপরাধ না, এর চেয়ে বেশি যখন আমি করবো এটা কি অপরাধ। তাহলে আপনি তো এই জায়গায় হত্যা করছেন, কিন্তু এই হত্যাটা খুন হবে না, এটা নিন্দনীয় হত্যাই হবে, যদি আপনি প্রমাণ করতে পারেন যে আমি আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে কাজটা করছি, মানে আমি ভয় পেয়ে করছি। এই আমরা যখন আত্মরক্ষার অধিকার পড়ছিলাম, ওই জায়গায় একটা উদাহরণ ছিল যে অমুক অমুক রে
চাপাতি দিয়ে আঘাত করতে গেছে, গুরুতর জখম করতে গেছে। ধরেন যারে চাপাতি দিয়ে গুরুতর জখম করতে গেছে, সে ধরেন ওই ওই ব্যক্তির পিস্তল দিয়ে গুলি করছে। পিস্তল দিয়ে গুলি করার সাথে সাথে যদি ওই চাপাতির ওই লোক মারা যেত, তাহলে পিস্তল দিয়ে যে গুলি করছে তার কোনো অপরাধ হয় নাই, কারণ সে পেতে 100 ধারার সুবিধা। সে বলতে যে আমারে গুরুতর জখম করতে আসছে, আমি তারে হত্যা করছি, সো আমারে জায়গায় কোনো অপরাধ হয় নাই, আমি 100 ধারায় সাধারণ ব্যতিক্রমের সুবিধা পাবো। কিন্তু যদি এরকম হয় যে পিস্তল দিয়ে চাপাতি দিয়ে জখম করতে গেছে, পিস্তল দিয়ে গুলি করতে, গুলি করার পরে যে চাপাতিতে জখম করতেছিল সে মারা যায় নাই, সে এখনো তরতাজা আছে, বা ওই যে তরতাজা আছে তাতে আর চাপাতি দিয়ে কোপানোর কোনো আশঙ্কা নাই, কিন্তু তারপরেও সেই লোক যে যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে, সে ধরেন গুলি আর একটা দিচ্ছে না, গুলি কি আর একটা দিচ্ছে। এখন এই আর একটা যদি সে প্রমাণ করে যে আর একটা আমি সরল বিশ্বাসে দিছি, কেন, যে আমি বিশ্বাস করছি যে ও এখনো আমার কোপানোর সম্ভাবনা আছে, তখন সেটা হয়ে যাবে কি নিন্দনীয় নরহত্যা। কিন্তু এক গুলিতে যদি মারা যেত, তাহলে কিন্তু নিন্দনীয় নরহত্যা হতো না, অপরাধও হতো না। বুঝতে পারছেন? তাহলে এটা হলো যে যদি কোনো ব্যক্তি আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে যদি আরেকজন ব্যক্তির মৃত্যু ঘটায়, সেটা খুন বলে বিবেচিত হবে না। আমরা এখন উদাহরণ পড়ি, দেখেন। আরিফ ইব্রাহিমকে একটি ঘুষি দিতে গেলে ইব্রাহিম বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে সরল বিশ্বাসে আরিফের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে এবং আরিফ মৃত্যুবরণ করে। আমাদের এমন হয় না যে আপনি আপনারে কেউ একটা গালাগালি দেওয়ার সাহস নাই বা আঘাত করার সাহস নাই, এরকম একজন ব্যক্তি হঠাৎ করে আপনার মারতে আসছে আমাদের চারপাশে, তখন কিন্তু উত্তেজিত হয়ে যায় যে কি তোর কত বড় সাহস, তুই আমার এই কথা বলিস। এই কথা শুনে উত্তেজিত হয়ে ধরেন তার মাথায় বাঁশ দিয়ে বাড়ি দিয়েছে, ওই লোক মারা গেছে। এখন কাজটা তো আপনি তার হত্যাকার উদ্দেশ্যে করেন নাই, করছিলেন উত্তেজিত হয়ে বা আর আপনার আত্মরক্ষার অধিকার অতিক্রম করে, কিন্তু আর বেশি হয়ে গেছে। তো যদি আপনার তাকে হত্যা করার প্রি প্ল্যান না থাকে, মানে পূর্ব পরিকল্পনা না থাকে, যদি আপনি দেখাতে পারেন যে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে আমি কাজটা করছিলাম, তাহলে এটা কি হয়ে যাবে, এটা খুন হবে না, এটা নিন্দনীয় নরহত্যাই থাকবে। সাধারণত আঘাত যতটুকু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলে প্রতিঘাত ততটুকু হবে। যেহেতু ইব্রাহিম আত্মরক্ষার অধিকার অতিক্রম করে সরল বিশ্বাসে আঘাত করেছে, তাই উক্ত নিন্দনীয় নরহত্যা কি বলে বিবেচিত হবে না, খুন বলে বিবেচিত হবে না। বিথিকা বুঝেন নাই? আপনারা একজন ঠেলা দিতে আসছে, আপনি ঠেলা তো দিছেনই, ঘুষিও দিছেন কয়েকটা, এবং ওই পেটে ঘুষাইছেন, রক্তক্ষরণ হয়ে মারা গেছে। এখন আপনি যদি আদালতে বলেন যে না, আমি তো আমার আত্মরক্ষার অধিকার প্রয়োগে কাজটা করছি, কিন্তু আনফরচুনেটলি এটা বেশি হয়ে গেছে, এই জায়গায় আমার তারে হত্যা করার কোনো ইন্টেনশন ছিল না, কিন্তু আমি আত্মরক্ষার অধিকার প্রয়োগে আমি এটা সরল বিশ্বাসে করছি, সো এটা বেশি হয়ে গেছে, তাহলে আপনি বাঁচতে পারেন, এটা খুন হবে না, এটা হবে কি নিন্দনীয় নরহত্যা। হ্যাঁ বিশ্বজিৎ সাহেব, বুঝেন কিনা? যে জায়গা যখন যেটা পড়বো সেটা পড়বেন, অন্য জায়গায় মন যদি দেন তাহলে আমার কথা কিন্তু শুনবেন না, বুঝবেন না। আমরা চলে এসেছি তৃতীয় ব্যতিক্রম। কোন সরকারি কর্মকর্তা, কি খোঁজেন, পানির বোতল? কোন সরকারি কর্মকর্তা সরল বিশ্বাসে তার উপর অর্পিত আইনগত ক্ষমতা অতিক্রম করে। কি বিশ্বাসে? সরল বিশ্বাসে তার উপর অর্পিত আইনগত ক্ষমতা অতিক্রম করে অন্য ব্যক্তির মৃত্যু ঘটালে তা খুন বলে বিবেচিত হবে না। এটা গেল সরকারি কর্মকর্তা। এই আপনারা তো জানেন যে প্রিলিতে পড়ছি আমরা, গ্রেফতারের ক্ষেত্রে পুলিশ ইচ্ছা করলে ওই ব্যক্তির আঘাত করতে পারে, ইভেন যদি সে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি হয়, তারে গুলি করলে মারা গেলেও পুলিশের কোনো কি হবে না, অপরাধ হবে না। জানেন 46 ধারায় আছে, ফৌজদারি কার্যবিধি 46 ধারায় আছে যে আসামি গ্রেফতারের সময় পুলিশ যদি সেই আসামি যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিও হয়, পুলিশ যদি তাকে গুলি করে তবুও সেটা কি হবে না। এখন তার মানে এই না যে মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি দেখলেই পুলিশ গুলি করবে, বিষয়টা কিন্তু তা না। ধরেন একজন ছিনতাইকারীরে পুলিশ গ্রেফতার করতে গেছে, ছিনতাইকারী দৌড়াচ্ছে, পুলিশ যদি তার পায়ে গুলি করে, পায়ে গুলি করলে তো কারো মারা যাওয়ার কথা না, পুলিশ পায়ে গুলি করছে যে তারে গ্রেফতারের উদ্দেশ্যে,
কিন্তু ওই গুলিটা ধরেন পায়ে লাগছে বা পায়ের একটু পেটে লেগে গেছে, বা পায়েও লাগছে পেটেও একটু লাগছে, এবং ওই লোক মারা গেছে। তাহলে পুলিশের জায়গায় দেখাইতে পারে যে আমি তো আমার দায়িত্ব পালন করতেছিলাম এবং আমি তার খুনের উদ্দেশ্যে গুলিটা করি নাই। তাহলে পুলিশ এ জায়গায় যে জিনিসের জন্য দায়ী হবে সেটা কি? নিন্দনীয় অপরাধ। তাহলে সরকারি কর্মকর্তা যদি সরল বিশ্বাসে কাজটা করে তাহলে সেটা হবে নিন্দনীয় অপরাধ। উদাহরণ যদি আমরা দেখি, দেখেন, একজন পুলিশ অফিসার কোন দস্যুকে গ্রেফতার করার জন্য তার পায়ে গুলি করলে উক্ত গুলি ভুলক্রমে দস্যুর মাথায় লাগে এবং উক্ত দস্যু মৃত্যুবরণ করে। যেহেতু পুলিশ অফিসার সরল বিশ্বাসে তার উপর অর্পিত আইনগত দায়িত্ব পালন করে তার ক্ষমতা অতিক্রম করে উক্ত হত্যাটি সংঘটিত করেছে, তাই উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে না। তাহলে আমরা তিনটা ব্যতিক্রম অলরেডি পড়ে ফেলেছি। কি কি দেখেন? গুরুতর এবং আকস্মিক উত্তেজনা দিয়ে যদি একজন আরেকজনকে হত্যা করে, গুরুতর এবং আকস্মিক উত্তেজনা বশবর্তী হয়ে, তাহলে সেটা খুন হবে না। তারপরে আত্মরক্ষার অধিকার অতিক্রম করে যদি সরল বিশ্বাসে কাউরে হত্যা করে, এটা কি হবে? খুন হবে না। সরকারি কর্মকর্তা তার যে অধিকার আছে সেটা যদি অতিক্রম করে সরল বিশ্বাসে কাউরে হত্যা করে, সেটা কি হবে না? খুন হবে। আচ্ছা, আমরা চতুর্থ ব্যতিক্রমে আসি। দেখেন, আকস্মিক কলহ, সাডেন ফাইট। পূর্ব পরিকল্পনা বা অভিপ্রায় ব্যতীত যদি কোনো গুরুতর এবং আকস্মিক কলহে উত্তেজিত হয়ে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে। প্রথম ব্যতিক্রমের মতো হলেও অ্যাকচুয়ালি একটু পার্থক্য আছে, শুনেন। প্রথম ব্যতিক্রমে ছিল গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, গুরুতর এবং আকস্মিক উত্তেজিত হয়ে। আর এটা আছে আকস্মিক কলহ, সাডেন ফাইট। হোয়াট ইজ সাডেন ফাইট? শুনেন, এই আগে আমার কথা শুনেন। গুরুতর এবং আকস্মিক উত্তেজনার উদাহরণ কিন্তু আমি দিচ্ছি। গুরুতর এবং আকস্মিক উত্তেজনার উদাহরণ হলো ওই যে জিদান রে বাজে কথা বলছিল, জিদান হঠাৎ করে উঠে তার মাথা দিয়ে আঘাত করছে। বাজে কথা না বললে জীবনেও তার আঘাত করতো না। এটা হলো গুরুতর এবং আকস্মিক উত্তেজনা। সাডেন ফাইট কি? সাডেন ফাইট মানে হলো দুইজনের মধ্যে আগের থেকেই ঝগড়া চলতেছে। বিষয়টা এরকম যে ধরেন এক দলের প্লেয়ার আর এক দলের প্লেয়ারে ফাউল করছে। ফাউল করা বুঝেন, মানে লাইন দিয়ে ফেলে দিছে। ফেলে দিলে দুই দলের সকল প্লেয়ার এক জায়গা একত্রিত হয়েছে এবং এক দল আরেক দলের সাথে কি করতেছে? ঝগড়া অলরেডি হয়ে গেছে। এই সময় যদি একজন আরেকজন রে মেরে ফেলে, তখন এটা হবে সাডেন ফাইট। বুঝলেন? এটা প্রথম ব্যতিক্রম না, এটা কত? চতুর্থ। অর্থাৎ দুইজনের মধ্যে যদি আগে থেকে ঝগড়া চলে, এই ঝগড়ার মধ্যে যদি একজন আরেকজন রে মেরে ফেলে, তাহলে এটা চতুর্থ ব্যতিক্রম। আর ঝগড়া হয় নাই কিন্তু একজন আরেকজন রে কটু কথা বলছে, বাজে কথা বলছে, উস্কানিমূলক কথা বলছে, সেটা হলো প্রথম। বুঝছেন? ধরেন গতদিন ভোটের গোপালগঞ্জে নির্বাচনী ক্ষেত্রে ভোটের গণনা নিয়ে জামাত আর বিএনপির মধ্যে হঠাৎ সংঘর্ষ বাজছে, নাকি? সাডেন ফাইট। ওই সময় যদি একজন আর একজনকে মেরে ফেলে, তাহলে সেটা কি হবে? এটা চতুর্থ ব্যতিক্রম, সাডেন ফাইটের মধ্যে করবে। ঠিক আছে। আর যদি এরকম হয় যে যে দল হেরে গেছে তারে একজন উস্কানি দিচ্ছে, দেখো ওই যে যাচ্ছে জেদ্দে বলে, মানে এমন আজে বাজে কথা বলছে, ও হঠাৎ করে রাগ হয়ে যে বাজে কথা বলছে তারে মেরে ফেলছে, তখন এটা কি? প্রথম ব্যতিক্রম, গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। বুঝতে পারছেন? তাহলে গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনে কিন্তু দুইজনের মধ্যে আগে থেকে ঝগড়া ছিল না, হঠাৎ করে একজন আরেকজনের বাজে কথা বলছে, এটা হলো গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন। আর দুইজন যদি আগে থেকে ঝগড়া করতে থাকে, দুই দল যদি আগে থেকে ঝগড়া করতে থাকে, তখন একজন আরেকজনকে মেরে ফেললে সেটা হবে চতুর্থ ব্যতিক্রম বা সাডেন ফাইট। পূর্ব পরিকল্পনা অভিপ্রায় ব্যতীত যদি কোনো গুরুতর এবং আকস্মিক কলহে উত্তেজিত হয়ে অপর কোনো ব্যক্তির মৃত্যু ঘটায়, উক্ত নিন্দনীয় হত্যা খুন বলে বিবেচিত হবে না। উদাহরণ প্রথম ব্যতিক্রমের মতো হলেও অ্যাকচুয়ালি সূক্ষ্ম পার্থক্য আছে। আমরা চলে এসে পঞ্চম ব্যতিক্রম, সম্মতি সহ মৃত্যু। দেখেন, 18 বছরের বেশি, এটা বললেন 18 বছরের বেশি বয়স্ক, কত বছরের বেশি? 18 বছরের বেশি। 18 বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তি তার মৃত্যু সংগঠনের জন্য
অপর কোনো ব্যক্তিকে সম্মতি দিলে তবে উক্ত নিন্দনীয় নরহত্যা খুন বলে বিবেচিত হবে না। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে 18 বছরের বেশি একজন ব্যক্তি সে আর একজনের সম্মতি দিছে যে আমারে তুমি মেরে ফেলো। ধরেন সে বলতে পারে যে আমার ছাদ থেকে ঠেলে ফেলে দাও, আমারে আঘাত করো, আমারে ভেন্টিলেটর খুলে দাও। আইসিইউ তে ভেন্টিলেটর লাগানো থাকে, যে আমি আর এই নরক যন্ত্রণা সহ্য করতে পারতেছি না, আমার এটা খুলে দাও। তাহলে সে সম্মতি দিচ্ছে, কিন্তু যে তার কাছ থেকে সম্মতি নিয়ে যে এই কাজটা করলো সে কিন্তু অপরাধ করছে। কিসের? নিন্দনীয় নরহত্যা। কারণ একজন মানুষকে কোনো পরিস্থিতিতেই তার হত্যা করার কোনো অধিকার আর একজন ব্যক্তির নাই। যদি সম্মতি দেওয়ার পরেও সম্মতি যদি না দিত তাহলে তো খুন হতো, আর সম্মতি দিয়েছে এই কারণে হচ্ছে নিন্দনীয় নরহত্যা। কত বছরের বেশি? 18 বছরের বেশি। হ্যাঁ অবশ্যই, এক্সাক্ট 18 বছর হইলেও খুন হইতো। একেবারে কাটায় কাটা যদি 18 বছর হতো তবুও সেটা কি হতো? খুন হতো। 18 বছরের নিচে হইলেও খুন হতো সম্মতি থাকলেও। আর 18 বছরের বেশি সম্মতি আছে এই কারণে নিন্দনীয় নরহত্যা হচ্ছে। তো তাহলে দেখেন আপনাদের মানে এই অধ্যায়টা আরো একদিন আমাদের পড়া লাগবে, এই সমস্যামূলক প্রশ্নগুলো পড়তে। আপাতত আপনাদের আমরা আজকে কি পড়লাম দেখেন, আজকেই মূল জিনিস পড়লাম যে কখন নিন্দনীয় নরহত্যা হচ্ছে আর কখন খুন হচ্ছে আমাদের মাথায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো এখানে যে বিষয়টা আমাদের জানা দরকার, অনেকে আপনারা মনে করেন কি যে নিন্দনীয় নরহত্যা মনে হয় নিন্দনীয় নরহত্যাই, সেটা কোনোদিন খুন হয় না। খুন কখনো নিন্দনীয় নরহত্যা না, নিন্দনীয় নরহত্যা কখনো খুন না, এটা আপনাদের মাথার মধ্যে ঢুকে আছে অনেকে। বাট অ্যাকচুয়ালি আমি কিন্তু এইভাবে শিখাইছি যে প্রথমত সবগুলাই হলো নিন্দনীয় নরহত্যা। কোনো ক্ষেত্রে সেটা খুন হবে, কোনো ক্ষেত্রে সেটা খুন হবে না। যদি 300 ধারার 4টা অনুচ্ছেদে কোনোটা মিলে যায় তখন সেটা কি? খুন। আর 300 ধারা দ্বিতীয় অংশের ব্যতিক্রমের কোনো একটা অংশ মিলে যায় তখন সেটা কি? নিন্দনীয় নরহত্যা। এটাই তো। তাহলে যদি আমরা এইভাবে বলি যে 300 ধারার যে প্রথম ভাগ, এখানে আছে 4টা ব্যতিক্রম। প্রথমে আছে হলো অভিপ্রায়, অভিপ্রায় নিয়ে যদি নিন্দনীয় নরহত্যা করে খুন। দ্বিতীয় আছে নলেজ, জ্ঞান নিয়ে যদি নিন্দনীয় নরহত্যা করে খুন। আঘাত, নেচার অফ ইনজুরি, আঘাতের প্রকৃতি, আঘাতের প্রকৃতি যদি এমন হয় একমাত্র ফলাফল মৃত্যু তাহলেও সেটা কি? খুন। আর আসন্ন বিপজ্জনক কার্য, ওই জায়গায় যদি অভিপ্রায় নাও থাকে তবুও সেটা কি হবে? খুন। তাহলে 300 ধারার প্রথম অংশের 4টা অনুচ্ছেদের সাথে যদি মিলে যায় তাহলে সেটা হবে খুন। এবার আসি আমরা ব্যতিক্রম অংশ। ব্যতিক্রম অংশে 5টা ব্যতিক্রম আছে। 5টা ব্যতিক্রমের প্রথম ব্যতিক্রম হলো গুরুতর এবং আকস্মিক উত্তেজনার বশবর্তী হইয়া একজন যদি আরেকজনকে হত্যা করে সেটা খুন হবে না, সেটা নিন্দনীয় হত্যা হিসেবে বিবেচিত হবে। তবে এটার আবার ব্যতিক্রম আছে 3টা, যে জায়গায় আপনি যদি উত্তেজনাও দেখান তবুও সেটা কি হবে? খুন হবে। 1 নম্বরে হলো উত্তেজনা যদি আপনি অজুহাত হিসেবে দেখান, নাকি? 2 নম্বরে হলো সরকারি কর্মকর্তা উত্তেজনা দিয়ে থাকলেও তারে হত্যা করলেও সেটা কি হবে? খুন হবে। 3 নম্বরে হলো আপনার উত্তেজনা একজন দিছিল বাট সে উত্তেজনা দিছিল বৈধ আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে, সেটাও কি হবে? খুন হবে। এখন আসি আমরা দ্বিতীয় ব্যতিক্রম। দ্বিতীয় ব্যতিক্রমে বলছে যে কোনো ব্যক্তি যদি তার যে আত্মরক্ষার অধিকার আছে সেটা অতিক্রম করে যদি সরল বিশ্বাসে একজন এমন আঘাত করে মারা গেছে তাহলে সেটা খুন হবে না, নিন্দনীয় নরহত্যা। তৃতীয় ব্যতিক্রম, সরকারি কোনো কর্মকর্তা তার যে অধিকার আছে এটা যদি অতিক্রম করে সরল বিশ্বাসে আর একজনের মৃত্যু ঘটায় সেটা খুন হবে না, নিন্দনীয় নরহত্যা। চতুর্থ ব্যতিক্রম, সাডেন ফাইট, মানে আকস্মিক কলহ বা হঠাৎ ঝগড়ার বশবর্তী হয়ে একজন আর একজনের মেরে ফেললে খুন হবে না, কি হবে? নিন্দনীয় নরহত্যা। আর পঞ্চম ব্যতিক্রম আছে সম্মতি সহ মৃত্যু। 18 বছরের বেশি বয়স্ক কোনো ব্যক্তি যদি সম্মতি দেয় তাহলে সেটা কি হবে না? খুন হবে না, সেটা হবে নিন্দনীয় নরহত্যা। তাহলে এখানে বাকি অংশটুকু আমরা একটু পড়ে দেখেন। অর্থাৎ নিন্দনীয় নরহত্যাটি খুন হতে পারে আবার নাও পারে। নিন্দনীয় নরহত্যাটি খুন হবে নাকি শুধুমাত্র নিন্দনীয় নরহত্যা হবে তা নির্ধারণ করতে হলে দেখতে হবে উক্ত নিন্দনীয় নরহত্যাটি 300 ধারায় খুনের শর্ত পূরণ করে কিনা। দেখছেন, যদি 300 ধারায় খুনের শর্ত পূরণ করে তাহলে সেটা খুন হবে। যদি এমন হয় যে কোন হত্যা 299 ধারা এবং 300 ধারার প্রথম অংশের শর্ত পূরণ করেছে সেই ক্ষেত্রে উক্ত নিন্দনীয় নরহত্যা কি হবে? খুন বলা যাবে। কোনটি শুধুমাত্র নিন্দনীয় নরহত্যা জানতে হলে 299 ধারার সাথে 300 ধারার দ্বিতীয় অংশ দেখতে
হবে। সকল খুনই নিন্দনীয় নরহত্যা, কারণ সকল খুনই নিন্দনীয় নরহত্যার শর্ত থাকে, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন নয়, কারণ সকল নিন্দনীয় নরহত্যা 300 ধারার শর্ত পূরণ নাও করতে পারে। অর্থাৎ খুন হতে হলে অবশ্যই 300 ধারার শর্ত পূরণ করতে হবে। তাই আলোচনার পরিশেষে বলা যায় যে সকল খুন অবশ্যই নিন্দনীয় নরহত্যা, কিন্তু সকল নিন্দনীয় নরহত্যাই খুন নয়। এই হচ্ছে আজকের পড়া। আমরা আগামী দিন আমরা আরো বিস্তারিত পড়বো, এই সমস্যামূলক প্রশ্নগুলো আলোচনা করব। আজকে যতটুকু পড়লাম, অনলাইনে যারা আছেন কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। এই ক্লাস লেকচারটা দেখলে আরো ভালো বুঝবেন, এবং আগামী দিন আমরা বাদ বাকি এই প্রশ্ন, সমস্যামূলক প্রশ্ন বা অন্যান্য যা আছে এটা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপনাদের জন্য আমার অনুরোধ, আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই ক্লাস লেকচারটা আরেকবার দেখবেন। আর পরীক্ষা আমি শিডিউল বলে দিব আলাদা, আজকে তো পরীক্ষা হয় নাই, আগামী ক্লাস মঙ্গলবার, ইনশাল্লাহ মঙ্গলবার দেখা হচ্ছে। যারা যারা ভর্তি হয়ে মানে আমার যে রেমুনারেশন আছে এটা আপনারা চেষ্টা করবেন দ্রুত পরিশোধের। অনলাইন অফলাইনে যারা আছেন, অনেকে অনলাইনে আছেন ক্লাস করেন না, তাদের প্রতি উদ্দেশ্য, আমরা বহুত দিন হয়ে গেছে, তো আমাদের তো এই যে প্রায় 40-এর উপর ক্লাস চলে, তো এই জিনিসটা আপনাদের সিরিয়াসলি নিতে হবে। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।